আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাফিজুর রহমান, কৃষকের ভয়েস টেলিভিশন থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় কৃষক ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আজকে আপনাদের সামনে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরতে চলেছি। আর এই গুরুত্বপূর্ণ বিষয়টা কৃষক ভাইদের জানা খুবই প্রয়োজন। চলুন শুরু করা যাক। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, শোনা যাক, বোঝা যাক এবং শেখা যাক। প্রিয় কৃষক ভাইরা, আজকের যে বিষয়টা সেটি হচ্ছে মাটির অম্লতা, লবণাক্ত এবং মাটির বিশ্রাম। ইংলিশে যেটা বলা হয় সয়েল অ্যাসিডিটি, স্যালিনিটি অ্যান্ড সয়েল রেস্টিং। এই বিষয়গুলো বাংলায় বলে দিয়েছি। মাটির অম্লতা, লবণাক্ত এবং মাটির বিশ্রাম। আমরা তো সবসময় চাষ আবাদ করেই থাকি, একটার পর একটা করেই থাকি। আসলে মাটির যে বিশ্রাম লাগে সেটা কিভাবে করতে হবে এবং মাটিতে লবণের পরিমাণ যেভাবে বেড়ে যাচ্ছে বা অম্লতা হচ্ছে, সেগুলো সম্পর্কে আজকে আমরা কিছু আলোচনা করব। প্রিয় দর্শক, আমরা মানুষ হিসাবে দৈনন্দিন অনেক কাজ করে থাকি। এবং ক্লান্ত বোধ করি। শরীরটা এত পরিমাণ ক্লান্ত মনে হয়, আপনারা যারা পরিশ্রম করেন তারাই ভালো বলতে পারবেন। তো যাই হোক, আমরা অনেক সময় দিয়ে থাকি, কিন্তু যে কথাটা আমি বলতে চলেছিলাম, আমরা মানুষ হিসাবে দৈনন্দিন অনেক কাজ করে থাকি, সেই হিসাবে নিজের শরীরকে আরাম দেই, ঠিক কিনা বলেন? একটা জিনিস খেয়াল করেছেন কি, আমরা আমাদের জমিকে কখনোই সময় দিই না। আমরা দিই না, একটার পর একটা চাষাবাদ করেই চলেছি। এর ফলে কি হচ্ছে জানেন? আপনার জমিটা, আপনার মাটিটা আজ অ্যাসিডিটি বা অম্লত্ব ভুগছে, লবণাক্ত হচ্ছে, নোনা হচ্ছে, ঠিক কিনা বলেন? মনের অজান্তেই আমরা একের পর এক চাষাবাদ করতেই চলেছে রেসিং এর মতো। যার কারণে আমাদের নিজের অজান্তেই জমিতে অ্যাসিডিটি, অম্লত্ব এবং লবণাক্ত হচ্ছে। এর ফলে কি হচ্ছে? এর ফলে আমরা নতুন যে চাষ করতে যাব সেটা একটু পরে আসি। আপনি কিভাবে বুঝবেন যে আমাদের জমিতে অ্যাসিডিটি প্রভাব বেড়ে যাচ্ছে, লবণাক্ত বেড়ে যাচ্ছে, অম্লত্ব হচ্ছে, সেটা সম্পর্কে একটু আগে ধারণা নিয়ে নিই। আমরা প্রায় দেখে থাকি, এই সমস্ত লবণাক্ত এবং ক্ষারীয় জমিতে অন্য কোনো বা নতুন কোনো ফসল চাষ করলে সেই ফসল ভালো হয় না, নষ্ট হয়ে যায়, গাছের পাতা হলুদ হয়ে যায়, শিকড় ঠিক মতন বাড়ে না এবং ফলন মারাত্মকভাবে কমে যায়। এটা হচ্ছে কি লক্ষণ? মানে জমিতে কি পরিমাণ লবণাক্ত অম্লত্ব হয়েছে তার প্রাথমিক লক্ষণ এটা। তা আমরা কি কখনো যে সমস্যা মাটিতে এই সমস্যাগুলো হচ্ছে, এই সমস্যা সম্পর্কে নিজেকে কখনো প্রশ্ন করেছি কেন এরকম হচ্ছে? সো একটা কথা বলি, মনে করেন আপনি কেবল একটা জমি থেকে ভুট্টা কাটলেন। একই জমিতে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ ভুট্টা করেই চলেছেন। তারপরে দেখা যাচ্ছে আপনি আবার অন্য একটা ফসল ওই জমিতে করবেন, সে যে কোনো ফসলে হোক। সেটা হচ্ছে আপনার, মনে করেন গম করতেছেন বা ধান করতেছেন। তো দেখা যাচ্ছে নতুন জাতের একটা বীজ নিয়ে আসছেন। সেই বীজ নিয়ে যখন ওই জমিতে আপনি রোপণ করছেন, পরিশ্রম করে চাষাবাদ করে, জমিতে তো চাষ করতে হলে অনেক কিছু শুরু থেকেই ব্যয় হয়ে যায়। জমি চাষ খরচ থেকে শুরু করে জমিটা প্রস্তুত করতে হয়, তারপরে একটা চাষ আপনি আবার শুরু করেন, ঠিক কিনা? সেই হিসাবে দেখা যায় যে ওই একেবারে একটা জমিতে বারে বারে ভুট্টা চাষ করার ফলে নেক্সট আবার একটা নতুন জাতের ভুট্টা করছেন বা অন্য কোনো কিছু করছেন, কিন্তু ওই জমিতে আশাস্বরূপ ফলন পাচ্ছেন না, গাছের গ্রোথ হচ্ছে না। এত সার, এত যত্ন, এত সেচ দিচ্ছেন, কিন্তু অন্যের জমিতে প্রচুর পরিমাণ ফলন আসতেছে, কিন্তু আপনার আসতেছে না। তখন সমস্যা হচ্ছে, তখন দোষ হচ্ছে বীজের। আমরা এটাই মনে করি। আর সবচেয়ে মজার বিষয়, কষ্টের বিষয় হচ্ছে যে একটা জিনিস, একটা চাষ করতে গেলে মোটামুটি সময়, পরিশ্রম, অর্থ, বীজ, সার, অনেক কিছু জড়িয়ে থাকে। এবং তার চেয়ে সবচেয়ে বড় যে জিনিসটা, আবহাওয়া। এই আবহাওয়া যদি আপনার অনুকূলে থাকে, মানুষের অনুকূলে থাকে, প্রকৃতির আবহাওয়াটা যদি ভালো থাকে, তাহলে চাষগুলো অনেক সুন্দর হবে, ভালো হবে, ভালো ফলন হবে, কৃষকরা ভালো অর্থ পাবে, মুনাফা পাবে। তো এই হিসাবে আমরা কিন্তু একটা জিনিস মানি কি মানি না জানি না, আমি মানি এবং সবাইকে বলার কথা, আমরা কিন্তু ওয়েদার মানে আবহাওয়ার উপর ডিপেন্ড করে গিয়ে চাষাবাদ করে থাকি। তার কারণটা হচ্ছে
দেখেন আমার ধান পেকে গেছে, ভুট্টা পেকে গেছে, লাউ গাছে লাউ ধরছে, কত কিছু ফলন চলে এসেছে। আসলেও আমি এটা বাজারে নিয়ে যেতে পারবো কিনা, ঘরে তুলতে পারবো, এই গ্যারান্টি কোনো ফার্মার মুখে হাত দেখে দিতে পারবে? এই প্রশ্নটা আপনাদের কাছে রয়ে গেল। যাই হোক, আজকে আমি ওদিকে যাচ্ছি না। আমি আজকে মাটি নিয়ে যে কথাগুলো বলতেছি, সেই মাটি নিয়ে কথা বলছি। তো আরেকটা বিষয় হচ্ছে, আজকে আমরা বিস্তারিত জানবো আমাদের মাটি মানুষের মতো ক্লান্ত হয় ক্রমাগত রাসায়নিক, মানে কি কারণে আর কি। সেটা হচ্ছে গিয়ে আমাদের মাটি মাটি মানুষের মতো ক্লান্ত হয় ক্রমাগত রাসায়নিক সার ব্যবহার এবং মাটিকে বিশ্রাম না দেওয়ার কারণেই মাটির স্বাস্থ্য নষ্ট হচ্ছে। এই দিকে কয়জন খেয়াল করি আমরা? এই জন্য মাটির বিশ্রাম দেওয়া মানে জমি ফেলে রাখা না। মাটিকে বিশ্রাম দেওয়ার জন্য মাটিকে আপনার জমি যে ফেলে রাখবেন বছরের বছর বা মাসের পর মাস, এরকমটা কিন্তু না। মাটিকে বিশ্রাম দেওয়ার যে কৌশলগুলো, সেটা হচ্ছে এখন আলোচনা করবো। সেটা হচ্ছে ফসল চক্র বা ক্রপ রোটেশন মেনে চলা। এক জমিতে বারবার একই ফসল না করে, যে একটু আগে আমি যে কথাগুলো বললাম আর কি, একই জমিতে একই ফসল বারবার না করে মাঝে মাঝে ডাল জাতীয় বা সিম জাতীয় ফসল চাষ করা। এছাড়া সবুজ সার যেমন ধনচে চাষ করে মাটিতে মিশিয়ে দিলে মাটির প্রাণ ফিরে আসে। আর সবচেয়ে আরেকটা বিষয় হচ্ছে কি, আমরা ছোটবেলায় বাবা দাদার কাছ থেকে দেখেছি যে জমিতে প্রচুর পরিমাণ জৈব সার, গোবর সার বা ধনচে চাষ করতে, ওগুলো একটু বড় হইলে আবার হচ্ছে কি চাষের সাথে মিশিয়ে দিতে। কারণ মাটির প্রাণ হচ্ছে জৈব। এর ভিতরে একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে মোটামুটি আপনার যখন যখন আপনি হচ্ছে মাটিতে অ্যাসিটিল বা অম্লত্ব হবে, তো তখন মনে করেন যে ওই সিস্টেমটা তো আমি বলেই দিলাম। কিন্তু এই জৈব সারগুলো যখন আপনি মাটিতে দিবেন, তখন আমরা যখন চাষ করি না, যে চাষ করার সময় আপনার হচ্ছে মাটিটা টাইট থাকে, আর এই টাইট মাটিতে অক্সিজেন থাকে না, বায়ু থাকে না, পানি থাকে না। কথার কথায় কথা উঠে, সেটা হচ্ছে মনে করেন যে বাসার আশেপাশে ঝোপঝাড়ে ফেলবেন, একটা দুটো তিনটা বীজ ফেলবেন, দেখবেন যে ওইখানে অঙ্কুরোদ্গম হয়, যার কথা হচ্ছে কি সারবত্ত। সারবত্ত একটা বীজ বীজ এইসব অবশ্য ফেলবেন, বীজের দানা দেখবেন অঙ্কুরোদ্গম হবে। আর যেখানে মানুষ সবসময় চলাচল করে, মাটিটা টাইট, সেখানে একটা ঘাস পর্যন্ত জন্ম নেয় না। আপনারা এগুলো একটু আপনার মেধা দিয়ে বা জ্ঞান দিয়ে আপনি এগুলো বুঝবেন। যাই হোক, এটা হচ্ছে গিয়ে মাটির একটা বিষয় বললাম। এখন তাহলে উপায় কি? আসুন জেনে নেই মাটির অম্লত্ব লবণত্ব দূর করার কিছু কার্যকরী উপায়। নাম্বার 1, অম্লত্ব দূর করতে ডলচুন, মাটির অম্লত্ব বা অ্যাসিডিটি কমাতে জমিতে সঠিক মাত্রায় ডলচুন বা কৃষি চুন ব্যবহার করতে হবে। এটি মাটির পিএইচ মান ঠিক রাখে। 2, লবণাক্ত কমাতে জিপসাম ও লিচিং, লবণাক্ত জমিতে সেচ দিয়ে পানি বের করে দেওয়া লিচিং পদ্ধতিতে একটি ভালো উপায়। এছাড়াও জমি তৈরির সময় বিঘা প্রতি 20 থেকে 30 কেজি জিপসাম সার প্রয়োগ করলে জমিতে লবণাক্ত কমে যায়। আরেকটা যেটাই বলেছিলাম, নাম্বার 3, যে আদর্শ মাটি এবং মাটির প্রাণ হচ্ছে জৈব, সেটাই হচ্ছে এখানে এসেছে। প্রচুর জৈব সার ব্যবহার করতে হবে। জমিতে প্রচুর পরিমাণ গোবর সার, কম্পোস্ট বা কেঁচো সার ব্যবহার করতে হবে। জৈব সার মাটির গঠন ঠিক রাখে এবং লবণের বিষক্রিয়াকে কমিয়ে দেয়। এটা হচ্ছে গিয়ে জৈব সারের মেন কাজ। জৈব সার যদি মাটিতে দেওয়া হয়, তাহলে এখানকার লবণের যে লবণাক্ত অম্লত্ব হয়, এটা নষ্ট করে ফেলে এবং লবণের বিষক্রিয়া কমিয়ে দেয়। প্রিয় কৃষক ভাইরা, মাটি বাঁচলে কৃষি বাঁচবে, আর কৃষি বাঁচলে আমরা বাঁচবো। তাই আসুন মাটির যত্ন নেই। আজকে এই তথ্যগুলো আপনাদেরকে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা যদি আমাদের এই চ্যানেলটা ভালো লেগে থাকে, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।